অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় নির্ধারণ করা কঠিন, বলছেন মঈন খান। এদিকে জমি দখলে নিতে না পেরে মামলা দিয়ে হয়রানি করেন নানক। জানাবো ইশারা ভাষায় অভিজ্ঞ কর্মকর্তা দিয়ে হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নেবে কুয়েত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় নির্ধারণ করা কঠিন, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আজকে সরকার যৌক্তিক সময় দাবি করছে, বিষয়টি এমন অবস্থান থেকে দেখতে হবে। যৌক্তিক সময় নির্ধারণ করা কঠিন। তিনি বলেন, দেশের বিষয়ে যে কোনো সমস্যার সমাধানের দায়িত্ব এখন বর্তমান সরকারের। মানুষ জবাব চাইছে বিএনপির কাছে, কারণ মানুষ মনে করছে বিএনপি সরকারে চলে এসেছে। মানুষেরা এই পারসেপশনের বাস্তবতা অস্বীকার করা যাবে না। মঈন খান বলেন, এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে ছাত্র জনতা। আজকে 53 বছর পরে ছাত্র জনতা যা করছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যা কোনো রাজনৈতিক দল করতে পারেনি। এর কারণও যৌক্তিক, কারণ আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় দিতে চেয়েছিলাম। আমরা 17টি জীবন দিয়েছি, আর ছাত্ররা 17 দিনে 1700 জীবন দিয়েছে। এই কারণেই তারা সফল হতে পেরেছে। তিনি বলেন, ছাত্র জনতা যা পেরেছে তা রাজনৈতিক দল করতে পারেনি, কারণ ছাত্রদের কোনো পিছু টান ছিল না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র পূর্ণ রূপান্তর করতে সুনির্দিষ্ট কিছু সংস্কার প্রয়োজন, কারণ সব সংস্কার নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সংস্কৃত ও নির্বাচনকে পাশাপাশি নিয়ে যেতে হবে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উচিত হবে পুলিশ প্রশাসন ও নির্বাচন কাঠামো পরিবর্তন করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জনগণই দেবে, অন্য কেউ নয়। এই সরকারের প্রধান দায়িত্ব একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত এই মুহূর্তে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, কারণ কোনো পাইপলাইন ছাড়া যে কোনো রাজনৈতিক দলের পক্ষে দেশে চালানো অসম্ভব। বিএনপির এই নেতা শঙ্কা প্রকাশ করে বলেন, একটি কুচক্রী মহল ছাত্রদের রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। এটা হতে দেওয়া যাবে না। এসব ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক বলেন, আমাদের লড়াইটা ছিল 16 বছরের, আর ছাত্র জনতার আন্দোলন শেষ হলো 36 দিনে। 16 বছরে আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে সরকার পতনের যে প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিলাম, ছাত্ররা এসে সেই শেষ ধাক্কা দিয়েছে। তিনি বলেন, সরকার বলছে সংস্কার করবে, এটা তাদের একার কথা নয়, সব রাজনৈতিক দলের একই দাবি। এই মুহূর্তে হাসিনার বিদায়ে খুশি হলে চলবে না। 31 দফা বাস্তবায়নে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার বলছে সংস্কার হলে নির্বাচন, এটা খুবই হতাশার কথা। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও জরুরি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ছাত্র জনতার জয় পুরো দেশকে ঐক্যবদ্ধ করেছে। এখন পুরোপুরি গণতন্ত্র ফেরাতে সংস্কার জরুরি। তিনি বলেন, দেশে একটা নির্বাচন ভালোভাবে করতে হলে প্রশাসনকে সাজিয়ে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে হবে। পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব রিসাইকেল করে নতুন করে সাজাতে হবে। মান্না বলেন, একটি উপযোগী ভোট করতে কতটা সময় লাগতে পারে সেই হিসেব করেই অন্তর্বর্তী সরকারকে সময় নিতে হবে। তিনি বলেন, কোথায় কোথায় অন্তর্বর্তী সরকারের কাজ করতে হবে তা খুঁজে বের করে তাদের সঙ্গে আলোচনা করে সবাই মিলে রাজনৈতিক দলগুলোকে দেশ সংস্কারের কাজে এগিয়ে যেতে হবে। নির্বাচনের টাইম ফ্রেম বেঁধে দেওয়া এই মুহূর্তে ঠিক হবে না। ডক্টর ইউনূসের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই দেশ সংস্কারের কাজ করা। ডক্টর ইউনূসের সরকারে কোনো রাজনৈতিক দলের না থাকার কারণে নতুন সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। জমি দখলে নিতে না পেরে মামলা দিয়ে হয়রানি করেন নানক। বরিশালে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে। জমি দখল করতে না পেরে সেই জমির ওয়ারিশদের বিভিন্ন সময় মামলা করে হয়রানি করেছেন। এমনকি জমির একজন ওয়ারিশ মারা গেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করতে দেননি। উল্টো পুলিশ দিয়ে মিথ্যা অভিযোগ, ডাকাতি ও অস্ত্র মামলা দায়ের করিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ কামরুল ইসলাম হিরণ। তিনি জানান, নিউ সার্কুলার রোড মহুরিবাড়ির মৃত জুলমত আলীর ওয়ারিশগণের 139% জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন জাহাঙ্গীর কবির নানক ও তার ভাই নাসির আহমেদ লিটু। নানকের বাবা বজলুর রহমান শ্যানমত বরিশালে কালেক্টরেট অফিসের কর্মচারী হওয়ার সুযোগে জুলমত আলীর নামের 139% জমির কাগজপত্রে গড়মিল করেন। এরপর থেকে শুরু হয় জমি দখলের পায়তারা।
দখলে নিতে না পেরে প্রথমে নানকের বাবা এবং পরে নানক ও তার ভাই মিলে জমি দখলে নিতে মামলা চালিয়ে আসছে। নানক বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে জুলমত আলীর ওয়ারিসদের বিভিন্ন মামলায় আসামি করেছেন। লিখিত বক্তব্যে তিনি আরও জানান, সিএস রেকর্ডীয় সম্পত্তি 1859 সালে 11 আইনে তৌজি নিলাম ভিত্তিক নিলাম খরিদার বাবু অশোক চন্দ্র গুপ্তের নিকট হইতে বন্দোবস্ত নিয়া 1948 সালে RS রেকর্ড করিয়া নেন। এ সময় নানকের পিতা বজলুর রহমান শ্যামমদ সিএস রেকর্ডীয় দখলকার প্রজা মোহাম্মদ মোতালেমদের বিরুদ্ধে প্রথমে 1955 সালে ফৌজদারি মোকদ্দমা দায়ের করেন এবং বিচারে তিনি হেরে যান। মোহাম্মদ মোতালেবদের বিরুদ্ধে দখল প্রমাণে ব্যর্থ হলে নানকের বাবা দেওয়ানি আদালতে 61/59 নং মোকদ্দমা দায়ের করেন, যেখানে তিনি উদ্দেশ্যমূলকভাবে মোহাম্মদ মোতালেব ওরফে মোসলেম আলী হাওলাদারের পিতার নাম জুলমত আলী হাওলাদারের পরিবর্তে তহম্মদ লিখিয়া বিভ্রান্তি সৃষ্টি করেন। দ্রুত জমির মামলা অবসানের পাশাপাশি হয়রানির বিচার চান তারা। ইশারা ভাষায় অভিজ্ঞ কর্মকর্তা দিয়ে হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ 8 বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী। তারা হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন। হত্যা মামলার আসামি হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগের ঢাকা বধির হাই স্কুলের জমি দখল সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। রিমান্ডের বিষয়ে ডিবির দায়িত্বশীল সূত্র জানায়, রোববার রাতে গ্রেফতারের পর হাজী সেলিমকে রাতে আরও জিজ্ঞাসাবাদ করা হয়নি। ডিবির হাজতখানায় রাত কাটান তিনি। সোমবার আদালতে পাঠানোর আগে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু তিনি কোনো কথা বলেননি। তিনি বারবার ইশারা দিয়ে জানান যে তিনি কথা বলতে পারেন না। তার সামনে একটি সাদা কাগজ ও বলপেন দেওয়া হয়েছিল। তিনি বেশ কয়েকবার কলম ধরেছেন, আবার রেখে দিয়েছেন। তিনি কিছু লিখেননি। কলম ধরে ছটফট করে বুঝাতে চেয়েছেন তিনি লিখতে পারেন না। তার হাত কাঁপে। এরপর আর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। সোমবার রিমান্ড শুনানির পর তাকে আবার ডিবি অফিসে নেওয়া হয়। সে সময় হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদের কোনো উদ্দেশ্য ছিল না ডিবির। তবে ডিবির অফিসারদের সামনে বারবার আঙ্গুল নেড়ে ইশারায় কিছু একটা বলছিলেন। ডিবির অভিজ্ঞ অফিসাররা জানান, হাজী সেলিম বুঝাতে চেয়েছেন তিনি কাউকে হত্যা করেননি, তার কোনো দোষ নেই। তিনি শিক্ষার্থীকে হত্যার বিষয়ে কিছুই জানেন না। ডিবির দায়িত্বশীল সূত্র জানায়, মঙ্গলবার রিমান্ডের প্রথম দিন ডিবির তদন্ত কর্মকর্তা সহ অন্যান্য অফিসারদের সঙ্গে উপস্থিত ছিলেন ডিবির একজন বিশেষ অফিসার। তিনি সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজে পারদর্শী। তবে তাদের নিয়েও জিজ্ঞাসাবাদের কোনো কুলকিনারা করতে পারেননি অফিসাররা, কারণ বারবার ইশারায় হাজী সেলিম একই কথা বোঝাতে চাইছেন যে তিনি অসুস্থ, কিছুই জানেন না। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, মামলার তদন্ত চলছে। তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য হাজী সেলিমকে রিমান্ডে আনা হয়েছে। তিনি কথা বলতে বা লিখতে পারেন না, তার জন্য সাইন ল্যাঙ্গুয়েজে পারদর্শী ডিবি অফিসার আনা হয়েছে। ডিবি একজন অফিসার ঢাকা পোস্টকে বলেন, গ্রেফতারের পর থেকে হাজী সেলিমের কারণে ডিবি অফিসারদের নানা বেগ পেতে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বিশেষজ্ঞ অফিসার আনা হলেও অন্য সময়গুলোতে হাজী সেলিমকে সামলানো কঠিন হয়ে পড়েছে। শারীরিক নানা অসুস্থতার কারণে তিনি 3 বেলায় মোট 16টি ট্যাবলেট নেন। জিজ্ঞাসাবাদের বিষয়ে দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানান, জিজ্ঞাসাবাদে হাজী সেলিম হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। তিনি আরও বলেছেন, কয়েক বছর আগে তিনি তার স্ত্রীকে হারিয়েছেন। 3 ছেলে, 2 পুত্রবধূ ও নাতি নাতনিদের নিয়ে দিন কাটে তার। এর বাইরে আর তিনি কিছুই জানেন না। তিনি এমনিতেও এখন সক্রিয় রাজনীতিতে নেই। যখন আন্দোলন চলছিল তখন তিনি আন্দোলন সম্পর্কে সরাসরি তেমন কিছু জানতেন না। তার বড় ছেলে সোলাইমান সেলিম ঢাকা 7 আসনের সংসদ সদস্য ছিলেন এবং মেঝো ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাদের কাছ থেকে আন্দোলনের বিষয়ে জানতেন হাজী সেলিম। তার বড় পুত্রবধূ জন্ম উজবেকিস্তানে। ইংরেজিতে পারদর্শী হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে তিনি হাজী সেলিমকে পড়ে শোনাতেন। খাওয়া দাওয়া ও ঘুম ছাড়া সারাদিন আর কিছুই করতেন না বলে জানান তিনি। ডিবির দায়িত্বশীল সূত্র জানায়, এই হত্যার ঘটনা ছাড়াও হাজী সেলিমের বিরুদ্ধে পুরান ঢাকায় চাঁদাবাজি, বাদামতলী ফলের আড়তে প্রভাব বিস্তার ও চাঁদাবাজি, বাড়ি দখল, বাজার মূল্য থেকে অনেক কমে জোরপূর্বক বাড়ি কিনে নেওয়া, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেলেকে এমপি বানানো, নদী দখল সংশ্লিষ্ট নানা অভিযোগ রয়েছে। সেগুলো নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।